আসসালামু আলাইকুম। এনটিআরসি ভৌত বিজ্ঞান এবং প্রভাষক প্রদর্শক পদার্থবিজ্ঞান ভাইবা পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে শুরু করছি। রবি এডুকেয়ার এবং রবি ফিজিক্স বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা ভৌত বিজ্ঞান এবং প্রভাষক প্রদর্শক পদার্থবিজ্ঞান পদে ভাইবার প্রস্তুতিমূলক আজকের ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভাইবা পরীক্ষায় যদিও নির্দিষ্ট কোনো সিলেবাস থাকে না, তারপরেও আমরা চেষ্টা করছি যে এনটিআরসি এর যে লিখিত সিলেবাসটা, আপনারা জানেন যে এনটিআরসি এর স্কুল এবং কলেজ পর্যায়ে যে লিখিত সিলেবাসটা, এটাতে মোটামুটি এসএসসি এইচএসসি এর পুরা ফিজিক্স অংশটা দেয়া আছে, অর্থাৎ বেসিক অংশগুলা, এবং অনার্স বা মাস্টার্স লেভেলের আরও বেশ কিছু বিষয় এখানে আছে আর কি। তো যাই হোক, আমরা সবগুলো সমন্বয় করে একটা সিলেবাস করে যাতে সবগুলা মানে সিরিয়ালি থাকে এবং আপনাদের বুঝতে সুবিধা হয় অধ্যায় ভিত্তিক এবং টপিক ভিত্তিক করে। তো আমরা কিভাবে প্রস্তুতি নিব শুরুতে আমরা একটু দেখে নিব। এনটিআরসি এর এই ভাইভাটা মূলত ম্যাক্সিমাম সব সাবজেক্টের ভাইভাগুলো মূলত বিষয় ভিত্তিক সব থেকে বেশি প্রশ্ন করা হয়। তো আমরা এই ফিজিক্স পুরা এই সাবজেক্টিভটাকে এমনভাবে সাজিয়েছি তাতে খুব সহজে এবং সিরিয়ালি আমরা একটা ভালো ধারণা নিয়ে যেতে পারি। আমি আরেকটা কথা বলে নেই, ভাইভা বোর্ডে কিন্তু যেহেতু আপনাকে খুব দ্রুত উত্তর দিতে হবে, এই মৌলিক রাশি কাকে বলে সাথে সাথে আপনাকে বলতে হবে, এজন্য লেখা এবং দ্রুত বলার কিন্তু বিষয়টা আলাদা। এই জন্য আমাদের কাছে যদি গোছানো কিছু থাকে এবং আমরা যদি এটা একটু যাতে খুব দ্রুত উত্তর করতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তো যাই হোক, টানা 5 বারের ভাইভা অভিজ্ঞতার আলোকে রচিত এই ভাইভা নোটগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আমাদের রবি এডুকের ফেসবুক পেজ এবং আমাদের ফেসবুক গ্রুপ ভৌত বিজ্ঞান পরিবারে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো কিভাবে সাজিয়েছি আমরা যদি একটু দেখে নেই। তো শুরুতেই এবং আমরা মূলত আসলে কি কি বেশি পড়ে যাব সেগুলো নিয়ে আলোচনা করবো। ভাইভাতে খুব বেসিক প্রশ্ন করা হয়, বিশেষ করে স্কুল লেভেলে সব থেকে বেশি প্রশ্ন করা হয় যেগুলা বেগ কাকে বলে, সরণ কাকে বলে, ত্বরণ কাকে বলে, এগুলো কমন। কুলম্বের সূত্রটি বলুন, মহাকর্ষ সূত্রটি, এগুলা। তো এবং আমরা সংজ্ঞা জিনিসগুলো আমরা একটু বেশি পড়ে যাব, কারণ এগুলা মুখে মুখে উত্তর দিতে হবে। আর যেগুলো স্যার যদি একটু বেশি, যে এটা হয় কেন, পাহাড়ের উপরে রান্না করা কঠিন কেন, জাহাজ পানিতে ভাসে কেন, লোহা ডুবে যায়, তো এই জিনিসগুলো আমরা একটু কিছু বলে উত্তর দিতে পারবো, কিন্তু সংজ্ঞা যেগুলা এগুলা কিন্তু আমাদের সাথ সাথ বলতে হবে। তো যাই হোক, আমরা এখানে যেভাবে আমরা একটু শুরু করে নিই। আমি মূলত একটা ক্লাসে আলোচনা করব, যেহেতু আমি নিজে 5 বার ভাইভা দিছি এনটিএসসি এবং আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়ে গেছি। তো দেখেন, তো শুরুতেই আমরা ভৌত জগৎ এবং পরিমাপ, এটা ফিজিক্সের মূলত প্রথম, আপনারা জানেন যে এসএসসি লেভেলেও আছে শুরুতে, এবং একই সাথে যে ইন্টারমিডিয়েট লেভেলে তাও কিন্তু আছে শুরু প্রথমের অধ্যায়। এই জন্য আমরা এটা মূল বই থেকে নিছি, এসএসসি এবং এইচএসসি। তো এখানে আমরা একটু সিকোয়েন্স অনুযায়ী পড়বো। শুরুতেই রাশি। তো ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলে? রাশি বলে। তো রাশি তো আপনাকে না ধরার পসিবিলিটি বেশি। আমরা একটু মৌলিক রাশি এবং লব্ধ রাশিগুলো একটু দেখে নিব। মৌলিক রাশি কি? যেগুলা মূল, স্বাধীন, নিরপেক্ষ, অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। জাস্ট আমরা যদি একবার করে দেখে যাই, আমরা খুব সহজেই কি করতে পারবো, বলতে পারবো। এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যদি আমি বলি, এটা হচ্ছে মৌলিক একক। এখান থেকে প্রশ্ন করা হয়, মানে গতবার লেকচারার পোস্টেও কিন্তু প্রশ্ন করা হয়েছিল এখান থেকে। তো আমরা জানি যে মৌলিক এককগুলা, এবং এই বিশেষ করে এই জায়গাটা 7টা মৌলিক রাশির নাম এবং একক আপনাকে খুব ভালো করে এখানে কিন্তু অবশ্যই এটা আয়ত্ত করতেই হবে, এবং সাথে সাথে বলতে পারেন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, এবং এগুলার কি একক কি কি, যেমন ভরের একক কেজি। এটা গতবার 17তম ভাইবা লেকচারার পোস্টে প্রশ্ন করা হয়েছিল, এবং বারবার কিন্তু এগুলা কিন্তু হঠাৎ করে আপনি বলবেন যে খেয়াল করতে পারবেন না এই কমন জিনিসগুলা। তো এখান থেকে খুব একটা প্রশ্ন হয়। এরপরে যে কাজটা করছি দেখেন, যে পরিমাপের একক এবং মাত্রা সমীকরণ, এই যেমন ত্রৈধবিন্দু কিন্তু 18তম পরীক্ষা এখান থেকে মানে আসছিল, ত্রৈধবিন্দু কাকে বলে ভৌত বিজ্ঞানে। তো একটা কথা বললেন, এটা কিন্তু শুধু ভৌত বিজ্ঞানের জন্য নয়, প্রভাষক প্রদর্শক এবং সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞানের জন্য। এরপরে এখানে দেখেন আমরা শুরু করছি মিটার স্কেল, ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার ধ্রুবক। তো এই জায়গাগুলো কিন্তু যারা প্রদর্শকে আছেন, আমি একটু লিখে দিচ্ছি, যারা প্রদর্শক পদে, ডেমনস্ট্রেটর পদে আছেন, তাদের কিন্তু প্র্যাকটিক্যালের বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন করতে হবে। তো আমাদের এই নোটগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে, এই হচ্ছে বিষয় রবি এডুকেটের পক্ষ থেকে। এরপরে আমরা শুরু করছি গতি। তো গতি অধ্যায়টা যেহেতু এসএসসি এবং এইচএসসি মূল বইয়ে দুইটাতেই আছে, একদম সিকুয়েন্স অনুযায়ী শুরু করছি। গতি কাকে বলে, স্থিতি কাকে বলে, প্রসঙ্গ কাঠামো কি, সরলরৈখিক বিভিন্ন প্রকার গতি, পর্যাবৃত্তিক গতি,
এরপরে এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, স্মরণ, এই যে দ্রুতি, এরপরে বেগ, এগুলোই বারবার ধরে আর কি পরীক্ষায়। ত্বরণ, এই যে সুষম দ্রুতি, এগুলো আপনারা পড়ে যাবেন। এবং একই সাথে আমরা এখানে খুব সিকুয়েন্স খুব এবং সহজভাবে উপস্থাপন করা আছে। জড়তার এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। পদার্থের মোট পরিমাণকে জড়তা বলে। গতি জড়তা কি? গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতেছে, এটা গতি জড়তা। এবং খুব সিকুয়েন্স অনুযায়ী খুব সহজভাবে এখানে উত্তরগুলা করা আছে। পরন্ত বস্তুর সূত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু এই যে পরন্ত বস্তুর সূত্র কিন্তু লাগবেই। তো এরপরে আমরা যে কাজটা করছি একটু বলে নেই। আমাদের 19তম এবং 20তম লিখিত পদার্থবিজ্ঞান এবং প্রভাষক প্রদর্শক পদার্থবিজ্ঞান ভৌতবিজ্ঞান পদে আমাদের ভর্তি চলছে। আমাদের সম্পূর্ণ অনলাইন ভিত্তিক একটা প্ল্যাটফর্ম। আমাদের এই এই আমাদের এইটি বাংলাদেশের প্রথম শিক্ষক নিবন্ধন অনলাইন প্ল্যাটফর্ম। এবং আমাদের এই কোর্সে আপনারা মহামূল্যবান হ্যান্ড নোটগুলো পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ রবি এডুকেয়ার অসংখ্য ক্লাস এবং নোটের ডেমো দেখতে পাবেন। আশা করি ইনশাল্লাহ উপকৃত হবেন। তো এরপরে যদি আমরা দেখি যে বলটা শুরু করছি, বলটা কেন করলাম? কারণ আমরা জানি এসএসসির অধ্যায়টার নাম বল। এখানে কিন্তু যেমন কৌণিক বেগ, কৌণিক গতি, টর্ক, এগুলো কিন্তু আলোচনা করা নাই এসএসসির বইয়ে। কিন্তু ইন্টারমিডিয়েট বইয়ে যে 4 অধ্যায় ফার্স্ট পেপারে নিউটনিয়ান বলবিদ্যা, সেই নিউটনীয় বলবিদ্যায় কিন্তু আমাদের কিছু যেমন প্রাস এই জিনিসগুলো আছে। এই জন্য আমি এটা 2টা পাঠ করে ফেলছি এখানে আপনাদের সুবিধার জন্য। তো এখানে খুব নিউটনের গতিসূত্র পরীক্ষায় ধরবেই, মাস্ট বি। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, এবং এগুলোর উদাহরণ পড়বেন আপনারা। তো এখানে সিকুয়েন্স সব সাজানো আছে। তো এরপরে আমি আর এটা দেখাইলাম না। যেমন ঘর্ষণটা এখান থেকে গুরুত্বপূর্ণ। ঘর্ষণে কিন্তু সব দেওয়া আছে, প্রবাহী ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, সব সিকুয়েন্স অনুযায়ী দেওয়া আছে এখানে। তো এরপরে দেখেন আমাদের যে নিউটনীয় বলবিদ্যা, এটা মূলত বলের এইচএসসি থেকে। এখানে আবার টপিক ওয়াইজ বলের সংজ্ঞামূলক ধারণা, এরপরে রৈখিক ভরবেগের অংশ থেকে কি কি প্রশ্ন আসতে পারে, যেমন 1 পাউন্ডাল বল, এগুলো খুব ভাইবা পরীক্ষায় খুব ধরে এগুলা। ভরবেগের চক্রগতির ব্যাসার্ধ, যেমন চক্রগতির ব্যাসার্ধ কিন্তু এটা প্রভাষক 18তমতে আসছিল। হ্যাঁ, 18তমতে আসছিল। তো প্রশ্নটা থেকেও লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে কিভাবে ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয় আমি একটু পরে আলোচনা করব। তো আমি এরপরে আমরা টর্ক শুরু করছি এই টপিক থেকে, কেন্দ্রমুখী বল, বিমুখী বল, সংঘর্ষ। তো এগুলো থেকে বেশি প্রশ্ন করে। কাজ শক্তি ক্ষমতা থেকে বেশিরভাগ কাজ কি, গতিশক্তি কি, এগুলা খুব সিকুয়েন্স অনুযায়ী। এখানে 1 জুল কাকে বলে, ক্ষমতা কি, শক্তি সংরক্ষণশীলতা নীতি, একটা কমন প্রশ্ন ভাইভাতে খুব প্রশ্ন ধরা হয়। এরপরে যেগুলো ইম্পর্টেন্ট বলতেছি আপনারা এগুলো একটু বেশি করে দেখবেন, এগুলো বারবার ধরে। কি কি শর্তে কাদের মান 0 হতে পারে, এটা একটা বিষয়। তো আমাদের 19তম লিখিত ব্যাচে আমাদের ভর্তি চলতেছে। তো এরপরে দেখেন এই এই পদার্থের অবস্থা এবং চাপ শুধুমাত্র এমটিএসসি ভাইবা নয়, যে কোনো চাকরি পরীক্ষায় বিসিএস সহ সাবজেক্টিভ থেকে প্রশ্ন অবশ্যই করা হয়। এবং আপনাদের এই নোটগুলা অবশ্যই সব পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। চাপের অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এখানে আর্কিমিডিসের সূত্র আপনাকে ধরবেই। যে কোনো এনিওয়ে বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষায় ফিজিক্স থেকে যদি আপনি অনার্স মাস্টার্স করেন, এগুলো ধরবেই। প্লবতা কি, এরপরে পাস্কালের সূত্রটি, এরপরে হচ্ছে আর্কিমিডিসের সূত্র, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আপনাকে ধরবেই। এরপরে এই যে যেমন এই লোহা পানিতে ডোবে কিন্তু জাহাজ ভাসে কেন, এই ধরনের প্রশ্নগুলো এখানে দেয়া আছে। এরপরে মহাকর্ষ কিন্তু অভিকর্ষ এইচএসসি মূল বই থেকে সরাসরি নিয়ে ফেলছি আমি এখানে। তো এখানে টপিক ওয়াইজ ক্যালপারের সূত্র থেকে গতবার প্রশ্ন করা হয়েছিল। মহাকর্ষীয় ধ্রুবক, বিভব, প্রাবল্য, সব এখানে সিকুয়েন্স অনুযায়ী আলহামদুলিল্লাহ খুব ভালো করে এখানে কিন্তু দেয়া আছে। তো এরপরে যদি আমি একটু দেখাই যে স্থিতিস্থাপকতা এবং প্রবাহী পদার্থ, এটাও খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে ভাইভাতে প্রতিবার যেগুলো ধরবেই সেটা হচ্ছে স্থিতি, এই যে পীড়ন কি, এরপরে হচ্ছে স্থিতিস্থাপক সীমা কি, পয়সনের অনুপাত। আর এখান থেকে সব থেকে পৃষ্ঠটান, মানে এটা আমি যদি বলি 200% লিখলাম। পৃষ্ঠটান, পৃষ্ঠ শক্তি পরীক্ষায় ধরবেই, প্রতিবার ধরছে। আমি যেবার ভাইবা দিছি, বিশেষ করে 17তম লেকচারার পোস্টে সবাইকেই ধরছে এই প্রশ্ন। সরি, প্রদর্শকটাতে ডেমনস্ট্রেটরে ধরছিল। পীড়ন কি, আমি যেগুলো দাগাচ্ছি এগুলো আপনারা একটু বেশি করে পড়বেন। এই যে হুকের সূত্র, এই হচ্ছে বিষয়। আর এই যে প্রান্ত বেগ বা প্রান্তিক বেগ বা টার্মিনাল ভেলোসিটি, কিন্তু ভেলোসিটি বারবার কিন্তু পরীক্ষায় এই প্রশ্ন ধরে।
আচ্ছা, এরপরে এখানে কিন্তু যেমন এখানে বেশ কিছু জিনিস দেওয়া আছে স্পর্শকোণের, যেহেতু এখানে ভৌত বিজ্ঞান 18তম থেকে এখান থেকে কৌশিক নলের অংশটা আসছিল, এই জন্য কিন্তু এখানে এই কৌশিক নলের এই স্পর্শকোণ, পানি কাঁচের মধ্যে কত, রূপা পানির মধ্যে কত, এগুলো কিন্তু যে কোনো অন্যান্য চাকরি পরীক্ষা এবং চাকরি পরীক্ষাও আসে এগুলা। তো এই হচ্ছে বিষয়, এটা থেকে আমাদের আর বেশি গুরুত্বপূর্ণ কিছু নাই। এখন আমরা একটু যদি বলি, আমি একটু আলোচনা করি, আমাদের কিন্তু এই যে যে বলবিদ্যা যে অংশটা আছে আমাদের কিন্তু ভাইবা, এই যে এনটিএসসি এর ভাইবা পরীক্ষাগুলোতে কিন্তু অনেক সময় একটা টপিকের উপরে কিন্তু ক্লাস দেখতে চাওয়া হয়। তো আমি এখন বলবো যে আসলে কোন কোন বিষয় থেকে আসলে ক্লাসগুলা দেখতে চাওয়া হয়। আপনারা কিন্তু 2 মিনিটে আপনাকে ক্লাস দেখতে বলবে, যে আপনি একটা 2 মিনিটের একটা ক্লাস নেন, বা আমরা স্টুডেন্ট, আমি এগুলো একটু লিখে দেখাচ্ছি আপনারা কোন কোন বিষয়ের উপরে আসলে ক্লাসের প্রিপারেশন নেবেন। প্রতিবার এগুলা থেকে প্রশ্ন করা হয়। প্রথমে বিভিন্ন প্রকার গতি, আপনি বিভিন্ন প্রকার গতি, সরলরৈখিক গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি, এই টপিকটার উপরে আপনি একটু ভালো ধারণা নিয়ে যাবেন। এরপরে আমাদের জড়তা, জড়তা কি, কোনো বলবেন যে একটা বস্তু স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, একেই কি বলে, বস্তুর এই যে নিজের অবস্থানে থাকার ধর্মটাই হচ্ছে জড়তা। ক্লাসগুলোতে কিন্তু আপনাকে অবশ্যই উদাহরণ দিতে হবে। আপনি একটা উদাহরণ দিলেন যে স্যার এই যে টেবিলে যে পেনটা রাখা আছে, বা যে কিছু একটা যদি রাখা থাকে, এটা আমরা যদি পরের দিনে আসি দেখবো যে এটা এখানেই থাকবে। তো এটাই হচ্ছে, এই থাকতে চাওয়ার ধর্মটাই হচ্ছে জড়তা। অবশ্যই আপনাকে ক্লাসগুলোতে উদাহরণ দিতে হবে, কারণ আপনি ছাত্রদের বোঝাচ্ছেন। এরপরে এই পরন্ত বস্তুর সূত্রগুলা, এগুলা খুব, আমি একটু ফাস্ট কথা বলতেছি, পরন্ত বস্তুর সূত্রগুলো একটু দেখবেন। এরপরে নিউটনের গতিসূত্র, নিউটনের গতি সূত্রসমূহ, হ্যাঁ, গতিসূত্র সমূহ, এটার উপরে আপনারা একটু প্র্যাকটিস করবেন। এরপরে বল, বল 6 নাম্বার কাজ। বল কি, যা স্থির বস্তুকে স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে, যা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে, তাকে কি বলে, বল বলে। আপনি বলবেন যে যেমন স্যার এই যে আমার হাতে এই পেনটা স্থির আছে, এটাকে আমি এই যে ধাক্কা দিলাম, এটা গতিশীল হয়ে গেল, তার মানে এখানে বল প্রযুক্ত হয়ে গেছে। অবশ্যই উদাহরণ দিতে হবে আপনাকে, স্যার খুশি হবে। ভাই বা আপনি যদি ক্লাসটা ভালো নিতে পারেন, আপনার মনে করেন যে মানে পাস। এবং ক্লাস কিন্তু প্রায় 50%-এর অধিক প্রার্থীকে কিন্তু ক্লাস নিতে বলবে। এরপরে ক্ষমতা, কাজের সংজ্ঞা দিবেন। ক্ষমতা, ভরবেগের সংরক্ষণ সূত্র, মহাকর্ষ অভিকর্ষ, আমি সব লিখলাম না যেহেতু আমি সময় কম। মহাকর্ষ, এইগুলোর উপরে ক্লাস নেওয়া দেখতে পারে, আপনি একটু প্রিপারেশন নিয়ে যাবেন। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এখন আমি একটু কথা বলবো যারা ডেমনস্ট্রেটর পদে আছেন, প্রদর্শক পদে যারা ভাইবা দিবেন। তো আমি যেহেতু নিজে প্রদর্শক পদে ভাইবা দিয়েছি এবং 17তমতে আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়েছি, এবং সম্ভবত 17তম মানে সম্ভবত মানে প্রদর্শক পোস্টে সারা বাংলাদেশে মনে হয় 1 থেকে 17-18তমতে আমার মনে হয় মেরিট 1, আমার 84 মার্কস ছিল মেবি, আমার খেয়াল নাই, অনেক যে তোমার 5টা সনদ বিভাগ আমার খেয়াল থাকে না, সম্ভবত 85 মার্কস ছিল আমার এই যে ডেমনস্ট্রেটরে রিটেনে। আচ্ছা যাই হোক, এখন দেখেন এই যে প্রদর্শকে আমি কিন্তু যখন ভাইবা দিছি তখন আমি একটা জিনিস লক্ষ্য করছি, ওখানে কিন্তু যেহেতু প্র্যাকটিক্যাল রিলেটেড কিছু এক্সট্রা প্রশ্ন করা হয়। তো এই বলবিদ্যা অংশ থেকে প্র্যাকটিক্যাল রিলেটেড, যেমন এসএসসি থেকে বলবে যে কিছু পরীক্ষণের নাম বলেন। আমরা জানি যে স্লাইড ক্লিপের সাহায্যে আয়তাকার বস্তুর ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়, এটা হচ্ছে, এটা এসএসসি লেভেলের প্র্যাকটিক্যাল একটা নাম। স্টুগতের সাথে তারের ব্যাস নির্ণয়, এইচএসসি লেভেল থেকে আমরা হয়তো অনেকদিন আগে এইচএসসি পার করছি, আমাদের খেয়াল নাই। এখানে কিন্তু স্পেরোমিটার ব্যবহার করে গুলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় কিন্তু প্র্যাকটিক্যাল। আমি কিন্তু এই যে লাস্ট দিনে কিন্তু আমার কলেজে কিন্তু আমি এটার পরীক্ষা নিয়েছি, টেস্ট পরীক্ষায় এইটা দিয়েছিলাম। ফ্লাইহুইলের জড়তার ভ্রামক নির্ণয়, স্প্রিং এর বিভব শক্তি, স্প্রিং ধ্রুবক নির্ণয়। অবশ্যই আপনারা এই প্র্যাকটিক্যালের এগুলো মানে পরীক্ষণের নামগুলো আপনারা জেনে যাবেন। এখানে ধরতে পারে স্পেরোমিটার কি, ফ্লাইহুইল কি, আপনি একটা পরীক্ষণের নাম বলেন, এটা থেকে কিন্তু প্রশ্ন করতে পারে। যেহেতু আপনি প্রদর্শক হবেন, অর্থাৎ প্র্যাকটিক্যালের শিক্ষক হবেন, আপনাকে কিন্তু এগুলো ধারণা রাখতে হবে। এখানে কিন্তু স্পেসিফিকভাবে এই বলবিদ্যা অংশ থেকে কি কি প্র্যাকটিক্যাল এসএসসি এবং এইচএসসি থেকে হয়, আমি কিন্তু খুব ভালোভাবে এটা দিয়ে দিছি এখানে। তো এরপরে দেখেন সব থেকে গুরুত্বপূর্ণ, আরও যে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা হচ্ছে আপনি যে লিখিত পরীক্ষা দিচ্ছেন, এই লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে কিন্তু বারবার প্রশ্ন করা হয়। কারণ স্যার যখন আপনাকে পরীক্ষায় প্রশ্ন ধরবে, স্যার তো মনে থাকে না, এই ক্যান্ডিডেট আসতেছে স্যার কি প্রশ্ন ধরবে, ম্যাক্সিমাম প্রশ্ন উত্তর থেকে প্রশ্ন করবে। আমরা দেখছি
তবে অনেকে বলে থাকেন যে প্রতিবার প্রশ্ন থেকে সবাইকেই প্রশ্ন করে, আসলে এটা ভুল তথ্য। কারণ যখন আমি টোটাল 5বার ভাইবা দিছি, এর মধ্যে একবার শুধু স্যারের হাতে কোশ্চেন ছিল এবং সেখান থেকে আমাকে প্রশ্ন করা হয়েছিল, সেটা মেবি 17তম লেকচারার পোস্টার ভাইবাতে, 15তমতে ক্লাস দেখতে যাওয়া হয়েছিল। তো এখন দেখেন, তবে আমি আশা করি যে 50% পরীক্ষার্থীকে বা তারও কম অনেককেই স্যারের কাছে প্রশ্নটা থাকে হাতে, যে স্যার মনে পড়তেছে না হঠাৎ কি প্রশ্ন ধরে প্রশ্নটা দেখো, প্রশ্ন তো আসছিল, বলেন এটা কাকে বলে। তো আমি কিন্তু এখানে এই বলবিদ্যা অংশে পাঠ করে দিছি। তো এখানে কিন্তু দেখেন যে 6 নম্বর যে আমাদের 18তম যে লিখিত প্রশ্নটা ছিল, এই লিখিত প্রশ্নে কিন্তু আমি আর একটু জুম করে দেখাচ্ছি। এই লিখিত প্রশ্নে কিন্তু আমাদের এটা প্রশ্ন আসছিল, ভরবেগের কোন সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র প্রতিপাদন করুন। বন্দুকের ম্যাথগুলির থেকে একটা ম্যাথ আসছিল, পানির পৃষ্ঠটা নির্ণয়ের কৌশিকতা তত্ত্ব। এখন এগুলা থেকে স্যার আপনাকে কি কি প্রশ্ন করতে পারে, আমি কিন্তু রিলেটেড কোশ্চেন সব দিয়ে দিছি। ভরবেগের কোন সূত্র কাকে বলে বলবে, এটার সাথে রিলেটেড কি বলেন, এটার সাথে রিলেটেড কৌণিক ভরবেগের কোন সূত্র, যেহেতু নিউটনের তৃতীয় সূত্র, ছাত্র আর ওখানে বলতে পারবে না যে নিউটনের তৃতীয় সূত্র প্রতিপাদন করে, এটা তো ভাইবা। এখান থেকে কি প্রশ্ন হতে পারে, নিউটনের গতির তৃতীয় সূত্রটি বলুন, এর উদাহরণ দিন। এখানে বন্দুকের অংশ থেকে কি কি আসতে পারে, আমরা জানি বন্দুকের পশ্চাৎবেগ কি, নির্ণয় সমীকরণটা কি। এরপরে বন্দুকের পশ্চাৎবেগ কি কিভাবে কমানো যায়, আমরা জানি বন্দুকের যে পশ্চাৎবেগের যে সমীকরণটা আছে, এখানে বন্দুকের পশ্চাৎবেগ ভি ইকুয়াল ছিল -mv ভাগ ক্যাপিটাল ভি। তো এগুলা ছিল কি আমাদের, এম কি ছিল গুলির, আমি একটু লিখে দেখাচ্ছি যেহেতু এটা প্রশ্ন করতে পারে, আপনাদের আবার সলভগুলো খুঁজতে কষ্ট হবে। এটা হচ্ছে এই ক্যাপিটাল এমটা হচ্ছে গুলির ভর, আর এই স্মল ভিটা হচ্ছে গুলির বেগ, আর এই ক্যাপিটাল ভিটা হচ্ছে বন্দুকের বেগ। সরি, এখানে ক্যাপিটাল ভি হবে না, ক্যাপিটাল এম হয়ে যাবে, আমি একটু তাড়াহুড়ো করতে একটু লিখে ফেলছি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের, তাহলে ক্যাপিটাল এম হচ্ছে বন্দুকের ভর, আর ভিটা হচ্ছে আমাদের বন্দুকের পশ্চাৎবেগ। তাহলে দেখেন তো এখানে আমাদের কি কিভাবে আমরা বন্দুকের পশ্চাৎবেগ কমানো যায়। স্যার আপনাকে প্রশ্ন করবে যে বন্দুকের পশ্চাৎবেগ বেশি হলে ভালো না কম হলে ভালো, বলেন, আপনি বলেন, কমেন্টে লিখে দিবেন সবাই। আসলে কি হবে, গুলি করছেন আপনি, এই যে আপনাকে আমি গুলি করে দিলাম, এখন আমি আপনাকে তো ঠিকভাবে গুলি করতে পারবো না যদি আমি মানে পিছন দিকে বেশি ধাক্কা খাই। তার মানে পিছন দিকে ধাক্কা যত কম খাবো আপনাকে আমি তত ভালো করে গুলি করতে পারবো, গুলি আপনাকে করবো না। এখন তার মানে আমাদের পশ্চাৎবেগ যত কম হবে তত ইজি হবে গুলি ছোড়া, টার্গেটকে লক্ষ্য করা, আপনি কিন্তু আমার টার্গেট। তো এখন তার মানে দেখেন, এখানে আমরা সমীকরণটা থেকে দেখতে পাচ্ছি কি, সমীকরণটা থেকে দেখতে পাচ্ছি যে এই বন্দুকের পশ্চাৎবেগটা গুলির ভর এবং গুলির বেগের কি আমাদের কি সমানুপাতিক। তার মানে গুলির ভর যত কম হবে কি হবে বলেন, পশ্চাৎবেগ তত কম হবে, গুলির জি, এবং গুলির বেগ যত কম হবে কি আমাদের এই যে পশ্চাৎবেগটা তত কি কম হবে। আবার বন্দুকের ভরটা দেখেন তো, এটার সাথে সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক। তার মানে আমরা যদি বন্দুকের ভর বাড়াই পশ্চাৎবেগ কি কমবে, আর বন্দুকের ভর যদি কমাই তাহলে পশ্চাৎবেগ কি বাড়বে। তাহলে আমরা এটা ভাবে কিভাবে উত্তর করতে পারি, বন্দুকের পশ্চাৎবেগ কিভাবে কমানো যায়, গুলির ভর কমিয়ে গুলির বেগ কমিয়ে, আর বন্দুকের ভর কি বাড়িয়ে। আচ্ছা, আমি কিন্তু মেলায় গিয়ে এই যে আপনারা দেখবেন যে বিভিন্ন যে মেলাগুলো হয় ওখান থেকে সামনে বেলুন ফোলানো থাকে, বন্দুক দিয়ে কিন্তু গুলি করতে হয়। তো আপনারা যারা ফিজিক্সে আছেন, ছেলে হোক মেয়ে হোক, অবশ্যই নেক্সট বার মেলায় গেলে এটা পরীক্ষা করবেন যে আসলে পিছনে কিভাবে আমরা ধাক্কা অনুভব করি। তো যাই হোক, আমি একটু কথা বেশি বলে ফেললাম, একটু তাড়াহুড়া করতেছি, আমি একটু তাড়াহুড়ার মানুষ, অনেক কাজ আছে। এরপরে আবার 9টায় আমাদের ডেমো মক ভাইবা হবে, এটার উপর লাইভে ভাইবা নেওয়া হবে। পানির পৃষ্ঠটান নির্ণয়ের কৌশিকতা তত্ত্বটি প্রতিপাদন করুন। এখানে শুরুতেই পৃষ্ঠটান কাকে বলে এই রিলেটেড কোশ্চেন আমি কিন্তু দেখাচ্ছি, এই রিলেটেড কোশ্চেন কি কি হতে পারে। কৌশিক নল কাকে বলে, যেহেতু কৌশিকতা তত্ত্বটি এটা কৌশিক নলের মাধ্যমে করা হয়। কৌশিকতা কি, এই পৃষ্ঠটান নির্ণয় সমীকরণটি লিখুন, রাশিগুলোর নাম বলুন এখানে, যে এরপরে স্পর্শকোণ কাকে বলে, বিশুদ্ধ পানির যেহেতু ওখানকার মধ্যে একটা রাশি আছে স্পর্শকোণ। তো এরপরে আমি একটু দেখাই, এরপরে রূপা পানির মধ্যকার স্পর্শকোণ কত, পারদ কাচের মধ্যকার স্পর্শকোণ কত। তো আমি একটু সমীকরণটা আপনাদের লিখে দিই, তাহলে টি ইকুয়াল এইচ রো জি আর ডিভাইডেড বাই 2 cos থিটা, এটা হচ্ছে আমাদের পানির পৃষ্ঠটা নির্ণয়ের আমাদের সমীকরণ। তো এরপরে আরেকটা এবারে আমি বলবো একটু প্রভাষক পদের যে প্রশ্নটা আসছিল,
18তম লিখিত প্রশ্নটা যেটা ছিল, এখানে কিন্তু ছিল চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে। এরপরে এইখান থেকে আমরা কি কি রিলেটেড কোশ্চেন পাবো, চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে এটার একক জানবো, চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ, আমরা জানি যে জড়তার ভ্রামক আই ইকুয়াল কি এম কে স্কোয়ার, তাহলে এখান থেকে যদি আমরা জড়তার চক্রগতির ব্যাসার্ধ বের করি তাহলে স্কোয়ার রুট আই ভাগ কি এম। এখান থেকে প্রাস কাকে বলে, যেহেতু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটাকে আমরা প্রাস বলি। এই প্রাসের বিভিন্ন যে সমীকরণগুলো ছিল, সর্বোচ্চ উচ্চতায় সমীকরণ কত, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় কত, বিচরণ কাল, আনুভূমিক পাল্লা, প্রাসের পাল্লা কখন সর্বাধিক হয়, কাল কি গুণন, এরপরে এখান থেকে যেহেতু আছে আমরা জানি যে এটা কখন ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল, কাল যদি কোনো ভেক্টরে কাল শূন্য হলে সেটা কি অঘূর্ণনশীল। তো এখান থেকে অভিকর্ষ ত্বরণ কাকে বলে, পৃথিবীর কেন্দ্রে মেরু অঞ্চলে বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান ভিন্ন হয় কেন, ওজন কি হবে, এই বিষয়। স্থিতিস্থাপকতা কি, এখান থেকে যেহেতু স্থিতিস্থাপক অংশটা থেকে আসছিল। আমি যদি একটু প্রদর্শক প্রশ্নটা দেখাই 18তম, এখানে কিন্তু দুইটা ইউনিট আমাদের, আমরা জানি যে বলবিদ্যা অংশে কিন্তু প্রভাষক প্রদর্শকের দুইটা ইউনিটের মধ্যে আছে, একটা হচ্ছে ইউনিট 1 এবং ইউনিট 2। এখান থেকে যে স্কেলার গুণন ভেক্টর গুণন যে কোশ্চেনগুলো আছে আমি কিন্তু রিলেটেড কোশ্চেনগুলো সব এখানে দিয়ে দিছি। তো এটা হচ্ছে আমাদের যে বলবিদ্যা অংশ। তো আজকের ক্লাসটা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে মনে হয়, আমি বেশি কথা বাড়াবো না, আমি যে বাকি দুইটা পার্টও একটু আমি আলোচনা করব। আমরা যদি খ অংশটা দেখি, খ অংশটা হচ্ছে আমাদের তরঙ্গ শব্দ এবং তাপগতিবিদ্যা। তো আমি এখানে খ অংশটাতে আমি এই নোটটা একটু আপনাদের দেখাচ্ছি। আপনারা জানেন যে আমাদের আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমাদের যে লিখিত যে কোর্স আছে, আমাদের যে ভৌত বিজ্ঞান এবং প্রভাষক প্রদর্শক পদার্থবিজ্ঞানের যে লিখিত কোর্স, আপনারা এখান থেকে কিন্তু আপনারা সেরা প্রস্তুতি পাবেন আমাদের এই লিখিত কোর্সটা থেকে। তো আমাদের কিন্তু আপনারা এই নোটটা ভাইবা নোটটা দেখলেও বুঝতে পারবেন, যারা নতুন আজকে যুক্ত আছেন, আমাদের কিন্তু এই যে লিখিত বইয়ের সব টপিক ভিত্তিক আপনারা আমাদের রবি এডুকের ফেসবুক পেজে যাবেন এবং এখানে দেখবেন অল্প পেজের টপিক ভিত্তিক এই বইগুলো থেকে আমাদের কিন্তু এই 17তম এবং 18তম কোর্সের সফলতা, আমাদের 18তম কোর্সে শুধু মানে ভৌত বিজ্ঞান স্কুল পর্যায়ে প্রায় 1500-র অধিক আমাদের কোর্স থেকে কিন্তু পাস করছে, এবং শুধু লেকচারার এবং প্রদর্শক পদে প্লাস 200+ করে কিন্তু আমাদের এই কোর্সটা থেকে আমাদের এই হ্যান্ড নোট পড়ে এবং আমাদের ক্লাস থেকে কিন্তু তারা উত্তীর্ণ হয়েছেন। অসংখ্য আপনারা ডেমো এবং রিভিউ দেখতে পাবেন আমাদের রবি এডুকের ফেসবুক পেজে এবং রবি ফিজিক্স ভিডিও ইউটিউব চ্যানেলে অসংখ্য ক্লাস দেখতে পাবেন। তো যাই হোক, দেখেন তরঙ্গ শব্দ কিভাবে সাজাইছি আমি এখানে এসএসসি এবং এইচএসসির মূল বই থেকে সংজ্ঞাগুলো সব নিয়ে এসেছি। এখান থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শুধু খুব দ্রুত গতিতে আমি একটু টান দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের আসলে সময় কম। আমি একটু আপনাদের দ্রুত গতিতে দেখাচ্ছি। তরঙ্গ কাকে বলে, এখানে অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ এগুলো লাগবে, পর্যায়কাল বেগ সংজ্ঞাগুলো লাগবে। এখানে কিন্তু আরো কিছু বিষয় আছে এখানে। এরপরে এখান থেকে আপনারা যেগুলো দেখবেন সেটা হচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। আসলে ফার্স্ট কথা বলতেছি কেন, আমার আসলে সময় খুব সংকীর্ণ, ক্লাস আছে, আমি আসলে ক্লাসটা রেকর্ড করতে পারিনি অনেক দিন থেকে। তো আসলে এই ক্লাস আপনাদের তো আমি কিছু বোঝাইতে পারবো না, আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, জাস্ট আমি গোছাই দিচ্ছি, আপনি এভাবে পড়বেন, এই আর কিছু নয় এখানে। এরপরে এখান থেকে আমরা তাপগতিবিদ্যা থেকে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এতে শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, এগুলো বারবার প্রশ্ন করা হয়। সম্পৃক্ত বাষ্পচাপ, পানিত্র দ্রবীন্দ্র, এগুলো আপনারা দেখবেন। সমষ্ণ রুদ্ধতা প্রক্রিয়া, এগুলো থেকে প্রশ্ন করা হয়। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি একদম শেষ করে দিচ্ছি। এখন এই টপিকগুলো থেকে কি কি প্রশ্ন ক্লাস দেখতে চাওয়া হতে পারে, এটা শুধু বলবিদ্যা হবে না, এটা তাপগতিবিদ্যা এবং তাপ তরঙ্গ শব্দ তাপগতিবিদ্যা হবে। এখান থেকে এই টপিকগুলোর উপর আপনারা ক্লাসের প্রিপারেশন নেবেন। হলো কোনো এই কি হয়ে গেল, আচ্ছা, এই যে তরঙ্গ, স্বরধ্বনিত স্পন্দন, গতি, এগুলোর উপরে। এবং এখানে যে প্রাসঙ্গিক ভাইবা প্রশ্নগুলো কিন্তু দেয়া আছে, এই ভৌত বিজ্ঞান এগুলোর থেকে কি কি প্রশ্ন হতে পারে সব এখানে দেয়া আছে, আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেবেন। এরপরে আমি যদি একটু গ বিভাগটা সংক্ষেপে দেখাই, এখানে আমাদের জ্যামিতিক এবং ভৌত আলোক বিজ্ঞান আলহামদুলিল্লাহ অসাধারণ করে করছি আমি এটা। এখান থেকে আলোর প্রতিফলন প্রতিসরণ এসএসসি এবং এইচএসসি বই আছে, এবং ভৌত আলোক বিজ্ঞান ইন্টারমিডিয়েটের বই সব সংজ্ঞা সিকোয়েন্স অনুযায়ী দেওয়া আছে এখানে। আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা মানসম্মত করে করা আছে। এখানে বিশেষ করে প্রতিফলনের সূত্রগুলা, বিবর্ধন কাকে বলে, এরপরে কিছু পাহাড়ি রাস্তায় দর্পণ কি কাজে লাগে, এই বিষয়গুলো সব দেয়া আছে এখানে। প্রতিসরণ থেকে প্রতিসরণ কি, প্রতিসরণের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, প্রতিসরণাঙ্ক অসাধারণ করে আলহামদুলিল্লাহ করে ফেলছি এগুলা। আমি আর একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। তো এরপরে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে সব বেসিক প্রশ্ন এখানে দেয়া আছে, চোখের ত্রুটিগুলো আলোচনা করা আছে, এবং অ্যাট লাস্ট
ভৌত আলোক বিজ্ঞান, 1 পেজের মধ্যে মাত্র এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে একদম সব। আলোকবর্ষ কি, বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছিল, ভাইভাতে প্রশ্ন করা হয়। এখানে কিন্তু গঠনমূলক ধ্বংসাত্মক ব্যতিসার, এরপরে সমবর্তন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছিল। দেখেন এখান থেকে এগুলো টপিকের উপর ক্লাস দেখতে মানে চাইতে পারে, এবং এই রিলেটেড কোশ্চেনগুলো কি কি সবগুলো কিন্তু এগুলো এখানে দেওয়া আছে। তো আমি আজকের ক্লাসটা দীর্ঘায়িত করবো না, আমি একটু কেমিস্ট্রি অংশটা দেখে আপনাদের শেষ করে দিব। তো আসলে এখন একটা প্রশ্ন ফোন আসছিল যে এবারে কিন্তু 18তম শিক্ষক নিবন্ধনে কিন্তু আলাদা কোনো ভাইবার জন্য এডমিট দেওয়া হচ্ছিল না, কিন্তু আগে কিন্তু 15 থেকে শুরু করে আমি 15, 16, 17 যে ভাইবা দিচ্ছি প্রতিবার এডমিট দেওয়া হইতো, আপনারা রিটার্নের এডমিটটাই নিয়ে যাবেন। তো এটা দেখেন কেমিস্ট্রি অংশটা, যদিও আমি কেমিস্ট্রির লোক নই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মনে করি যেমন আমাদের যে এর আগে কেমিস্ট্রি অংশটা ছিল 18তম, কেমিস্ট্রিতে কিন্তু প্রায় 45 মার্ক হুবহু কমন আসছে ভৌত বিজ্ঞানে আমাদের লিখিত নোট থেকে। তো তারপরে আমার মনে হয় যে কেমিস্ট্রিটাই মনে হয় যে বেশি ভালো হয় আমাদের। যাই হোক দেখেন আমাদের কিন্তু কেমিস্ট্রিতে অভিজ্ঞ 4 জন টিচার কাজ করেন, এবং সম্পাদনায় আমি থাকি। টোটাল মেইনলি ফাইনাল এটা কিন্তু আমি দেই নিজেই, যদিও আমি ফিজিক্সের মানুষ। তো এখানে দেখেন এই যে কেমিস্ট্রির যে একদম বেসিক থেকে শুরু করে, যেমন রসায়ন কাকে বলে, অ্যাটম কাকে বলে, এগুলো কিন্তু এভাবে বেসিক থেকে শুরু করে নোটগুলাতে কিন্তু সাজানো হয়েছে। তো আপনারা কিন্তু এগুলা কমেন্ট করতে পারেন, আমাদের রবি এডুকের ফেসবুক পেজে গেলে আপনারা এগুলো সব পেয়ে যাবেন। আমাদের ভৌত বিজ্ঞান পরিবার নামের একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনারা পাবেন, এবং গুরুত্বপূর্ণ যেগুলা সংকেত টঙ্কেতগুলো সব দেয়া আছে এখানে। পরের টপিক অধ্যায়ের নাম পদার্থের অবস্থা, দেখেন পদার্থ কাকে বলে, কণার গতিতত্ত্ব কাকে বলে, ব্যাপন কাকে বলে, ইভেন এগুলোর কিন্তু উদাহরণ দেয়া আছে এখানে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে কিন্তু উদাহরণগুলো কিন্তু সব দেয়া আছে, এই যে উদাহরণ, এগুলো কিন্তু পরীক্ষায় যে উদাহরণগুলো ধরে স্ফুটনাঙ্ক সব অসাধারণ করে। এরপরে শুরু হয়ে গেছে এখান থেকে কি কি অ্যাড হতে পারে, এরপরে পদার্থের গঠন থেকে প্রতীক সংকেত কাকে বলে, এগুলো প্রশ্ন খুব ধরা হয়, এবং যা যা প্রশ্ন সব কিন্তু দেখেন। এরপরে পর্যায় সারণী, মেন্ডেলিফের পর্যায় সূত্র, আমি তো এগুলো পড়ছিলাম একসময়, একটু একটু করে মনে পড়ে আর কি। তো এরপরে দেখেন মৃৎ খাত ধাতু, এগুলো কিন্তু উদাহরণ দেয়া আছে, এগুলা যেমন খাত ধাতু কি উদাহরণ দেয়া আছে। আমার মনে হয় আমাদের এই অল্প পেজগুলো থেকে আমরা নোটের সবসময় আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে, এবং আমাদের যে পিলি নোট আছে নিবন্ধনের হ্যান্ড নোটগুলো একদম এক কথায় অসাধারণ। আপনি যে কোনো একটা নোট এক নজর দেখলে আপনি বুঝতে পারবেন। তো আপনাদের আমি নেক্সট আবার কোনো ক্লাস নিয়ে আসবো, এবং আমাদের মক বা ডেমো ভাইবা হবে, আপনার লাইভে সরাসরি যুক্ত থেকে ভিডিও অন রেখে অথবা অফ রেখে সরাসরি ভাইবা দিতে পারবেন। ভাইবা দেওয়ার জন্য যোগাযোগ করবেন, এখানে আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুক পেজ রবি এডুকের এবং ইউটিউব চ্যানেল রবি ফিজিক্স বিডি। তো আজ এ পর্যন্তই। আজকের এই 18 এবং 19তম ভৌত বিজ্ঞান এবং প্রভাষক প্রদর্শক পদার্থবিজ্ঞানের ভাইবার ক্লাসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আরও ক্লাস পেতে, ফ্রি ক্লাস পেতে আমাদের সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আলামিন রবি, প্রভাষক পদার্থবিজ্ঞান, 15-16তম ভৌত বিজ্ঞান, 16-17তম প্রভাষক পদার্থবিজ্ঞান, 17তম প্রদর্শক পদার্থবিজ্ঞান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।